তুমি যদি আজ না আসো অহনা, তাহলে তোমার মেসেজের স্ক্রিনশট তোমার হাজবেন্ডকে আমি পাঠিয়ে দেব। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো সিট? হ্যাঁ, করছি। এবার বলো কখন আসছো? আগে বলো কি চাও তুমি? তোমাকে চাই সোনামণি। তোমাকে আমি ভালোভাবে চিনি, তুমি আমার কাছে অন্য কিছু চাইছো। বিয়ে করে বুদ্ধি খুলে গেছে দেখছি। তাহলে আপাতত 50,000 টাকা আমার জন্য নিয়ে এসো, নিজের হাতে করে। তুমি কি পাগল হলে? এত টাকা আমি কোথায় পাবো? তা তো আমার জানার কথা নয়, নয়তো সব মেসেজের স্ক্রিনশট তোমার হাজবেন্ডের কাছে পৌঁছে যাবে। মিঠির চুল বাঁধতে বাঁধতে আনমনে তাকিয়ে আছে অহনা জানালার দিকে। সদ্য 2 মাস হলো বিয়ে হয়েছে তার। বিয়ে হয়েছে তার নিজের দিদির হাজবেন্ডের সাথে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় দিদি। দিদির মেয়ে মিঠির জন্য বাড়ি থেকে অহনার সাথেই তার জামাইবাবুর বিয়ে দেওয়া হয়। যদিও এই বিয়েতে রাজি ছিল না অর্ণব, তবুও মিঠির জন্য বাধ্য হয়েই বিয়েটা করতে হলো তাকে। অর্ণব বাড়ি ফেরে অনেক রাত করে, বড় ব্যবসা তার। তবে এখন বোধহয় ইচ্ছে করেই রোজ রাতে দেরি করে বাড়ি ফেরে অহনার জন্য। ঘড়িতে তখন প্রায় 12:30। কাউকে বিরক্ত করবে না বলে একটা চাবি অর্ণবের কাছেই থাকে। দরজাটা খুলে বাড়ির ভিতরে গিয়েই দেখে অহনা খাবার বাড়ছে। অর্ণবের দিকে না তাকিয়েই বলল অহনা, তাড়াতাড়ি খেয়ে নিন, মিঠি ঘুমিয়ে গেছে। অর্ণব ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? অহনা নিজের খাবারটা নিয়ে রুমে চলে গেল। অর্ণব খেতে খেতে ভাবল, অহনার সাথে যে অন্যায় করছে। সে যেমন তার স্ত্রীকে হারিয়েছে, অহনাও তার দিদিকে হারিয়েছে। অহনাকে স্ত্রীর অধিকার না দিলেও অহনা ঠিকই মা হয়ে উঠতে পেরেছে মিঠির। তাই সেই জন্য অন্তত অহনার সাথে একটু ভালোভাবে কথা বলা আর ভালো ব্যবহার করা উচিত অর্ণবের। অন্যদিন রাতে অর্ণব পাশের রুমে শুয়ে যায়। আজ মিঠি আর অহনা রুমে গেল। অহনা কিছুটা অবাক হলেও একটা বালিশ অর্ণবকে দিল। অর্ণব আর অহনার মাঝে মিঠি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অর্ণব অহনার দিকে না তাকিয়ে বলল, তোমার কিছু দরকার হলে আমাকে জানিও। অহনা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। সকালে উঠে অহনা দেখল পাশে অর্ণব নেই। মিঠি তখনও ঘুমাচ্ছে। 1 কাপ কফি গরম করে নিয়ে এসে অর্ণব হাসি মুখে বলল, কফিটা খেয়ে নাও, ব্রেকফাস্ট আমি আজই বানাবো। অহনা মনে মনে ভাবল, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ব্রেকফাস্ট টেবিলে দুটো মানুষ চুপচাপ। হঠাৎই রাতের কথাটা মনে পড়ে যেতেই অহনা একটু আমতা আমতা করেই বলল, আপনি কাল রাতে বললেন আমার কিছু দরকার হলে আমি যেন আপনাকে জানাই। আমার কিছু দরকার ছিল। অর্ণব বলল, ঠিক আছে, কি দরকার বলো। অহনা সংকোচ করেই বলল, কিছু নগদ টাকার দরকার ছিল, 50,000-এর মতন। ঠিক আছে, আমি বেরোনোর আগে দিয়ে যাব। জিজ্ঞেস করবেন না কেন আমি চাইছি? নিশ্চয়ই কোনো দরকার আছে তোমার, তবে আমার কোনো জানার দরকার নেই। আপনি আমাকে বিশ্বাস করেন? অর্ণব কথাটা শুনে অহনার দিকে তাকিয়ে মৃদু হাসল। টাকাটা পেয়েই সিটকে ফোন করে দেখা করতে বলে অহনা। মিঠিকে স্কুলে পৌঁছে দিয়ে গেল সিডের কাছে। সিড টাকাগুলো হাতে পেয়ে বলল, এই না হলে আমার সোনার ডিম পাড়া হাঁস। দেখো সিড, এর আগেও অনেক টাকা দিয়েছি তোমায়, এবার আর আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করো। আমি অর্ণব আর মিঠিকে নিয়ে ভালো আছি, এটাতেই তো আমার সমস্যা। তুমি ভালো থাকো অন্যজনের সাথে, সেটাই তো আমি চাই না। এমন তো নয় যে তুমি আমাকে ভীষণ ভালোবাসতে। সিড একটা পৈশাচিক হাসি হেসে অহনার কাছে ঘেঁষতেই অহনা সিটকে সরিয়ে নিজের গাড়িতে চেপে বসলো। ওদিকে সিট পিছন থেকে চিৎকার করে বলল, সাবধানে গাড়ি চালাবে, নয়তো দিদির মতন তোমারও না অ্যাক্সিডেন্ট হয়। কথাটা শুনেই বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠল অহনার। সিট কি বোঝাতে চাইল? হঠাৎ দিদির মুখটা ভেসে উঠল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ফোনটা বের করে একবার অর্ণবকে ফোন করলো। অর্ণব তখনও মিটিংয়ে ব্যস্ত, ফোনটা তুলল না। 10 দিন পর ওয়াশরুম থেকে শুনতে পাচ্ছে অহনা ফোনটা বেজে যাচ্ছে। মিঠি বাড়িতে থাকলে ফোনটা রিসিভ করে। বাচ্চা মেয়েটা বেশ মেধাবী, কি সুন্দরভাবে কথা বলে। মাম্মাম একটু বিজি আছে, পরে আপনাকে কল ব্যাক করবে। কিন্তু আজও বাড়িতে নেই। বারবার ফোনটা বেজে যাওয়ার পর বাধ্য হয়ে অর্ণব ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে একজন বললেন, এটা কি অহনার নাম্বার? হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আপনি কে বলছেন? আমি ইন্সপেক্টর বোস। আসলে আমরা একটা ডেড বডি পেয়েছি। ফোন ঘেটে বেশি কিছু পাইনি, শুধু লাস্ট কল এই নাম্বারে করা হয়েছিল, তাও আবার অনেকবার। কি বলছেন আপনি? ডেড বডি?
কিন্তু কার? সিড স্যান্ডালের বডি। সবকিছু একটু রহস্যময় লাগছে না অর্ণববাবু? আপনার স্ত্রী মারা গেলেন গাড়ি অ্যাক্সিডেন্টে, আর আজ সিডবাবুকে গাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গেল। যদিও অনুমান করা হচ্ছে ড্রাগের ওভারডোজের ফলে মৃত্যু হয়েছে, তবে রহস্য অন্য জায়গায়। সিড স্যান্ডালের কল লিস্ট থেকে জানতে পেরেছি বহুবার আপনার বর্তমান স্ত্রীকে ফোন করা হয়েছিল। কারণটা এবার কে বলবে, আপনি নাকি আপনার বর্তমান স্ত্রী? ইন্সপেক্টর বোসের কথাগুলো বুকে এসে লাগলো অর্ণবের, কারণ এই বিষয়ে সে কিছুই জানে না। অহনা ধীর গলায় বলে উঠল, উনি এই ব্যাপারে কিছুই জানেন না, তাই এসবের উত্তর আমিই দেব। সিড আমার প্রাক্তন প্রেমিক। যদিও আমাদের প্রেমের সম্পর্কটা বেশি দিনের নয়, সিডের জীবনযাপন আমার মোটেই ভালো লাগতো না। আমাদের প্রেম হয়েছিল কলেজ লাইফে। কলেজ লাইফে শেষ করার আগেই আমাদের ব্রেকআপ হয়ে যায়। তারপরও কোনোভাবেই জানতে পেরেছে আমার বিয়ে হয়েছে। তারপর থেকেই ও আমাকে আগের মেসেজের স্ক্রিনশট নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। এর জন্য বেশ কয়েকবার আমার কাছে টাকাও নিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে বলতে গিয়েও পারিনি। ভেবেছিলাম যদি উনি আমাকে না বোঝেন। তবে সিডের মৃত্যুর কারণ আমার জানা নেই। আমাদের লাস্ট কথা হয়েছিল গতকাল দুপুরে। তারপরও অনেকবার ফোন করেছিল, আমি রিসিভ করিনি। ইন্সপেক্টর বোস এবার অহনার দিকে তাকিয়ে বললেন, কি কথা হয়েছিল আপনাদের? কিছুক্ষণ থেমে অহনা বলল, আবার টাকার জন্য আমাকে ফোন করেছিলেন। ইন্সপেক্টর বোস বললেন, ঠিক আছে, এখন যেতে পারেন দুজনে। প্রয়োজন হলে আবার ফোন করব। অহনার অর্ণব চেয়ার থেকে উঠে কয়েক পায়ে এগিয়ে যাওয়ার মুহূর্তে আবারও ইন্সপেক্টর বোস ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা অর্ণব বাবু, আপনার স্ত্রী কিভাবে মারা গেছিলেন যেন? অর্ণব কিছুটা হকচকিয়ে গেল। পর মুহূর্তেই সামলে নিয়ে বলল, গাড়ি ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাড়িতে মিঠির কাছে অহনার বাবা মা আছেন। অর্ণব একদম চুপচাপ। অহনা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনার কি কিছু প্রশ্ন আছে? না, সবই তো শুনলাম। আপনি রেগে আছেন আমার ওপর? না, তবে সিডের ব্যাপারে, মানে এই ব্ল্যাকমেল করার ব্যাপারে আমাকে আগেই জানানো উচিত ছিল তোমার। আমি ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? আপনাকে আর মিঠিকে হারানোর ভয়। অর্ণব তাকিয়ে রইল অহনার দিকে। সামনে একটা গাড়ি আসতেই অহনা চিৎকার করে উঠল। অর্ণব কোনোভাবে সামলে নিয়ে গাড়িটা সাইডে দাঁড় করালো। আর একটুর জন্য একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অহনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? অহনা বেশ ভয় পেয়ে গেছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি চলুন প্লিজ। বাড়িতে তখন মিঠি, দাদু আর দিদুনের সাথে খেলায় মত্ত। দুজনে ফিরতেই নানা রকম প্রশ্ন শুরু করলেন তারা। অহনা কথা বলার মতন অবস্থায় নেই। অর্ণব পুরো ব্যাপারটা বুঝতে পেরে বলল, না না, সেরকম কিছু হয়নি। একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। আসলে পুলিশ অন্য কাউকে খুঁজছেন, অহনাকে নয়। অহনা আর অর্ণবের মধ্যে সম্পর্কটা এখন একটু সহজ হয়েছে। দুজনে কথা বলে, মিঠিকে নিয়ে ঘুরতে যায়। মিঠিও খুব খুশি। অর্ণবের কাছে সবটা যে এতটা সহজ হয়ে যাবে তা ভাবতেই পারেনি। সকাল থেকে বার কয়েকবার ফোন করতে থাকে অহনা, কিন্তু একবারও রিসিভ করেনি তার বাবা মা। একটা অজানা ভয় গ্রাস করতে থাকে। কাল বিকেলে অহনা মিঠিকে নিয়ে বাবা মায়ের সাথে দেখা করে এসছে। হঠাৎ সকাল থেকে দুটো মানুষ এত ব্যস্ত হয়ে আছে, কেন যে একবারও ফোনটা রিসিভ করতে পারছে না। অহনাকে চিন্তিত দেখে অর্ণব জিজ্ঞেস করলো, কি হয়েছে? তারপর অহনার চিন্তার কারণ জানানোর পর অর্ণবও কয়েকবার ফোন করলো, কিন্তু অহনার বাবা মা রিসিভ করলেন না। দুপুর 12টার পর অহনার ফোনে পাশের বাড়ি এক কাকুর ফোন এলো। তিনি অহনা আর অর্ণবকে তাড়াতাড়ি ওই বাড়িতে যেতে বললেন। অহনা আর অর্ণব পৌঁছে গেল মিঠিকে নিয়ে। অহনার বাবা মাকে মেঝেতে শোয়ানো আছে। অহনা আর অর্ণব কিছু বুঝতে পারার আগেই পুলিশ ওদের দুজনকে দেখে বললেন, সুইসাইড করেছেন ওনারা। অহনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কি শুনছে সে? বাবা মা সুইসাইড করেছে? অর্ণব তাকিয়ে আছে ওই দুটো মানুষের দিকে। পুলিশ এসে বলল, কি হচ্ছে বলুন তো অর্ণব বাবু? একের পর এক আপনাদের পরিচিত মানুষদের মৃত্যু হচ্ছে, রহস্যটা কি? মিঠি চুপচাপ ভয়ে দূরে দাঁড়িয়ে কাঁপছে। মনে মনে বলছে, এবার আমায় কে বাঁচাবে দাদু দিদুন? মাম্মাম ভালো, মা খারাপ। মাম্মাম ভালো আর মা খারাপ। অর্ণব ল্যাপটপে কাজ করতে করতে মিঠির কথাগুলো শুনে অবাক হলো। কি এসব বলছে মিঠিমা? ঠিকই তো বলছি বাবান, মাম্মাম ভালো আর মা খারাপ। এসব তুমি কেন বলছো? কে শেখালো? আমি জানি বাবান, দাদু দিদুন বলেছে আমায় মাম্মাম ভালো মা খারাপ, তাই তো মা তারারের কাছে চলে গেছে। মাম্মাম ভালো বলে আমার কাছে আছে। আর কোনো কথা না বলে পুতুলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মিঠি।
অহনার বাবা মায়ের সুইসাইড করার কারণ এখনো অবধি জানা গেল না, এমনকি সুইসাইড নোট অবধি পাওয়া যায়নি। কি চলছে এইসব? কে আছে মুখোশের আড়ালে? অর্ণব নাকি অহনা, নাকি অন্য কেউ? সত্যি বলতে অর্ণব বাবু, আমার মাঝে মধ্যে আপনাকেও সন্দেহ হয়। তাই নাকি ইন্সপেক্টর বোস? হ্যাঁ, তবে একটা প্রমাণ হাতে পাই, তাতে যদি আপনি গিল্টি থাকেন তাহলে আপনাকে বাঁচানো মুশকিল। আমি এই কেসগুলোতে সব রকমভাবে আপনাকে সাহায্য করব। তারপরেও যদি মনে হয় এসব মৃত্যুর পেছনে আমার হাত আছে, তাহলে আপনি সেটা প্রমাণ করুন। আহা, রেগে যাচ্ছেন কেন? বুঝতেই পারছেন পুলিশের মন। আচ্ছা, অহনা ম্যাডামকে কখনো আপনার সন্দেহ হয়নি? না, কোনো কারণই নেই অহনাকে সন্দেহ করার। এই মৃত্যুগুলোর পিছনে ওর কোনো উদ্দেশ্য কি থাকতে পারে বলুন? ও তো ভীষণ রকমের সংসারী একটা মেয়ে। সত্যি বলতে ওর দিদির থেকেও ভীষণ গোছানো, সংসারের খুঁটি নাটি বিষয়ে সব জানা। দেখুন না, মিঠি কেমন ওকে পেয়ে সব ভুলে গেছে। আমার মেয়ের খুশিতেই আমার খুশি, এমনকি অহনারও কোনো চাহিদার কিচ্ছু নেই, অল্পতেই খুশি হোক। আপনাদের সম্পর্কটা কেমন? মানে যেমন স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত সেই রকম? আশা করি বুঝতে পারছেন, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। আমার মেয়ের কথা ভেবেই করেছিলাম, তাই এখনো অবধি অহনাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারিনি, তবে তার সাথে কোনো অন্যায়ও করিনি। বুঝলাম। আচ্ছা, আপনাকে বলেছিলাম আপনার স্ত্রী মানে আপনার আগের স্ত্রীর ফোনটা নিয়ে আসতেন, এনেছেন? হ্যাঁ, নিয়ে এসছি। ওর মৃত্যুর পর থেকে ফোনটা বন্ধ করা আছে, আমি চার্জ দিয়েছিলাম আজ। আপনার সামনেই খুলছি ফোনটা। খবর নিয়ে জানতে পেরেছি সেদিন আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়। সেদিনই তো আপনি নিজে গাড়িটি সার্ভিসিং করিয়ে এনেছিলেন। তারপরেও কিভাবে ব্রেক ফেল হয়? আমি সত্যি নিজেও অবাক। আমি যখন দুপুরে গাড়িটা নিয়ে এলাম সব ঠিক ছিল। তারপর বিকেলে গাড়ি নিয়ে আমার স্ত্রী বের হলো, তার কিছুক্ষণ পরই অ্যাক্সিডেন্ট। কোথায় গিয়েছিলেন তিনি আপনি জানেন? না, কদিন আগে থেকেই ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। কিছু একটা লোকাচ্ছিল আমার থেকে, এমনকি আমি কথা বলতে গেলে এড়িয়ে যেত। আগে বলেননি তো এই ব্যাপারটা। যাই হোক, আপনি এখন আসতে পারেন, দরকার পড়লে আমি আবার ডাকবো। থানা থেকে বেরিয়ে যায় অর্ণব। একটা নাটক চলছে, এখান থেকে বেরিয়ে আসা সহজে সম্ভব নয়। তবে এই নাটকে অর্ণব নায়ক হতে না পারলেও খলনায়ক হয়ে নাটক শেষ করতে হবে। বিকেলে বৃষ্টিটা বেড়েছে ভালোই। অহনা আগের চেয়ে অনেক চুপচাপ, মিঠির সাথে তার বেশি সময় কাটে। অর্ণবের মনে হলো একবার ওর সাথে ভালো করে কথা বলা দরকার। ওকে সবকিছু বলাটা কি ঠিক হবে এখন? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ইন্সপেক্টর বোসের নাম্বার দেখে একটু ঘাবড়ে যায় অর্ণব। হ্যাঁ বলুন স্যার, কতদিন ধরে পরকীয়া চলছিল আপনার? কি সব বলছেন? আমি পরকীয়া? আপনার স্ত্রীর ফোনে কতগুলো মেসেজ দেখলাম। একটা অজানা নাম্বার থেকে কয়েকদিন ধরে এই সংক্রান্ত কথাবার্তা চলছিল। যদিও ওই নাম্বারটি কার তা জানা যায়নি। সম্ভবত সিম কার্ডটি বিনা ডকুমেন্টসে কেনা হয়েছিল। আপনি যে পরকীয়ায় জড়িত সেই নিয়ে কথাবার্তা চলছিল। কী সব বলছেন? আরও একটু অবাক হবেন? তাহলে শুনুন। আপনার স্ত্রী মারা যাওয়ার 1 মাস আগে থেকে একটা নাম্বার থেকে সিটকে অনবরত কল করা হয়েছে। যেদিন আপনার স্ত্রী মারা যায় সেদিন ওই নাম্বার থেকে বহুবার সিটকে কল করা হয়। তারপর রাত 11টার দিকে শেষ কল করা হয়। তারপর ওই নাম্বার থেকে সিডের ফোনে আর কল আসেনি, আর সিডও ওই নাম্বারে কল করেনি। আর সেই নাম্বারটি রেজিস্টার করা আছে আপনার শ্বশুরমশাইয়ের নামে। আপনি কী সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অহনার সাথে সিডের কথা হলে অহনার নাম্বারে ফোন করতো, আমার শ্বশুরমশাইয়ের কোনো নাম্বার থেকে কেন ফোন করবে? তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি সিডকে চিনতেন? আপনার শ্বশুর শাশুড়ি অনেক রহস্য গোপন করে সুইসাইড করলেন। তারা বেঁচে থাকলে কিছু একটা প্রমাণ ঠিকই পেতাম। অহনা রাতের খাবার খাইয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দিল। অর্ণব কিছুটা অপরাধীর মতন ঘরে ঢুকে বলল, অহনা, তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমি কোনো কিছু লুকাতে চাইছি না তোমার থেকে। আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। তোমার দিদি বোধহয় কোনো রকমভাবে সেটা জানতে পেরে গিয়েছিল, তাই মৃত্যুর কদিন আগে থেকেই আমার সাথে ঠিক মতন কথা বলছিল না। অহনা অবাক হওয়ার সাথে সাথে অনেকটা রাগ নিয়ে বলল, এজন্য আমার দিদিকে মেরে ফেলেননি তো? অর্ণব অহনার হাত দুটো ধরে বলল, বিশ্বাস করো, আমি তোমার দিদিকে মারিনি। এখন পুলিশও এই ব্যাপারটা জানতে পেরে গেছে। সারাটা রাত অহনার নির্ঘুম কাটলো। চোখের জল আর অনেকটা অভিমান নিয়েই নীরব হয়ে থাকলো। অর্ণব অনেক কিছু লুকিয়ে রেখেছে তার থেকে। যেভাবেই হোক এবার সব জানতে হবে। দুপুরের দিকে পরিচিত নাম্বার থেকে অর্ণবের ফোনে ফোন এলো।
ফোনটা অর্ণব রিসিভ করতেই লাস্ট বারের মতন একটা হেল্প চাই আমার। এবার টার্গেট অহনা। কিন্তু অহনা কেন? হ্যালো, হ্যালো। ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। অর্ণব একটা ঝড়ের পূর্বাভাস পেল। আজ কোথাও ঘুরতে যাবে অহনা? না, ভালো লাগছে না। আমাকে ভুল বুঝছো তুমি? আপনি আর কি কি লুকিয়ে রেখেছেন আমার থেকে? শুধু ওইটুকুই, তোমার দিদির সাথে আমি সুখে ছিলাম না, তাই জড়িয়ে গিয়েছিলাম একটা সম্পর্কে। তোমার দিদি তোমার মতন নয়। তুমি কি সুন্দর করে সবটা একা হাতে সামলে নিয়েছো। তোমার কাছে এলে আমি শান্তি পাই। ধীরে ধীরে অর্ণব অহনার দিকে এগিয়ে যেতে লাগলো। অহনার মুখের সামনে চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল অর্ণব। অহনা এই আকর্ষণ আগেও অনুভব করেছিল। ঠিক এই মুহূর্তে অর্ণবের সব ভুল ক্ষমা করে দেওয়া যায়। মিঠির ডাকে সম্বিত ফিরল দুজনের। মিঠি আজ তার বন্ধুর জন্মদিনে যাবে। ওকে বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে অহনা আর অর্ণব নিজেদের মতন করে একটু সময় কাটাবে বলে বেরিয়ে পড়ল। বিকেলটা বেশ ভালোই কাটছিল দুজনের। অর্ণব মিঠিকে সেই রাতে আর বাড়ি আনলো না। মিঠি তার বন্ধুর বাড়িতেই রয়ে গেল। আজ রাত যেন শেষ সুযোগ। আচ্ছা অহনা, তুমি আমাকে আগে থেকেই ভালোবাসতে? মানে যখন তোমার দিদির সাথে আমার সংসার ছিল? হঠাৎ এসব কথা কেন? না, আমার জানতে ইচ্ছে হলো। তুমি আমার জীবনে আগে কেন এলে না বলো তো? এখন তো আছি, সারা জীবন থেকে যাব। আমি সত্যি তোমার দিদির সাথে সুখে ছিলাম না। ও অ্যাক্সিডেন্টে মারা না গেলে আমিই হয়তো ওকে মেরে দিতাম। আমি আর পারছিলাম না ওর সাথে সংসার করতে। আমি জানতাম আপনি সুখী ছিলেন না দিদির সাথে। বাবা মাকে কতবার বলতাম, তারা কিছুতেই আমাকে বিশ্বাস করতেন না। দিদির প্রেমে অন্ধ ছিলেন তারা। আমাকে কেউ বুঝতো না। দিদি বরাবর পড়াশোনায় ভালো ছিল। সব সময় দিদির সাথে আমাকে তুলনা করা হতো। আমাকে বুঝিয়ে দেওয়া হতো আমি সব কিছু থেকে পিছিয়ে। কেউ বুঝতো না আমি কি চাই। আমি বুঝি তো অহনা। আপনিই তো একমাত্র ব্যক্তি যিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন এত অভিমান ভালো নয় অহনা। তোমার মনে আছে এসব? সব মনে আছে। আমি দিন গুনতাম আপনি কবে আসবেন আমাদের বাড়ি। দিদির সাথে দেখলে আমার ভীষণ রাগ হতো। আমি তো দিদির থেকেও আপনাকে সুখে রাখতে পারি, তাহলে আমি কেন আপনাকে পাবো না? আপনি জানেন, আমি শুধু আপনার সাথেই কথা বলতাম। বাবা মায়ের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম। এমনকি দিদিও আমাকে কোনোদিন কাছে টানেনি। আমার মনে হতো আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কাছে এসো, এই তো পেয়েছো আমাকে। এই যে আমি আপনার বুকে মাথা রাখতে পেরেছি, এখানে কত সুখ তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভালোই হয়েছে আমাদের রাস্তা থেকে সবাই সরে গেছে, নয়তো আমরা কখনো একে অপরকে এতটা কাছেই পেতাম না। সরে গেছে নয়, সরাতে হয়েছে। মানে এখন তো আপনি আমার, আপনাকে সব বলতে আর বাধা নেই। আমিও সব কথা আপনাকে বলতে চাই। দিদির অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম সিটকে দিয়ে। সিটকে বলেছিলাম অনেক টাকা দেব। ও সাথে সাথেই রাজি হলো। ব্রেকফেলটা সিডি করিয়েছিল। তার আগে অবশ্য আপনার থেকে দিদির দূরত্ব তৈরি করার জন্য আমি একটা নাম্বার থেকে দিদিকে মেসেজ করতাম। ভুল বুঝিয়েছিলাম আপনি পরকীয়ায় জড়িত। দিদি তাই বিশ্বাস করেছিল। একবারও ওর মনে হয়নি আমি এই মেসেজের পেছনে আছি। এমনকি আপনার প্রতি ওর বিশ্বাসও ছিল না। এমন ঠুনকো সম্পর্কের কোনো দাম আছে বলুন তো? বাবার একটা নাম্বার থেকে সিটকে ফোন করে প্ল্যানটা বানিয়েছিলাম, যাতে কোনোভাবেই কারো সন্দেহ না হয়। অর্ণব আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল অহনাকে। অহনা এইটুকুই তো চেয়েছিল। সিড মারা গিয়ে ভালোই হলো আমাদের জন্য, নয়তো পথের কাঁটা হয়ে থাকতো। কেউ কি এমনি এমনি মরে? ও ড্রাগের প্রতি নেশা আমি ছাড়া আর কে বা জানতো? সেদিন আমি ওকে ড্রাগ দিতে শুরু করলাম। ও নিজের জগতেই ছিল না। ড্রাগ নিতে নিতে ওভারডোজ হয়ে গেল। আমি শান্ত হয়ে বসেছিলাম ওর পাশে, ওর মৃত্যু দেখার জন্য। আমার আর আপনার মাঝে আমি কাউকে আসতে দেব না। মিঠি, মিঠিকে তো মায়ের মতন ভালোবাসা দিয়েছ। কখনো মনে হয়নি ও তোমার দিদির সন্তান? না, মিঠি আমার। ও যখন ছোট ছিল, ওর ছোট্ট ছোট্ট হাত আর পা দেখে আমি খুব খুশি হতাম। কাঁদলে ছুটে গিয়ে কোলে নিতাম। আপনি আর মিঠি আমার জীবনে আনন্দ নিয়ে এসেছিলেন। বাবা মা, বাবা মা তো আমাদের বিয়ে দিল, তাহলে তাদের মৃত্যুটা? বাবা মা জেনে গিয়েছিল সিড আর দিদির মৃত্যুতে কোনো না কোনোভাবে আমি জড়িত। ছোট থেকে দেখে আসছে আমাকে। সেদিন মিঠিকে নিয়ে ওই বাড়িতে গেলাম। বাবা মায়ের সামনে সবটা স্বীকার করলাম। ছোট থেকে তো শেখানো হয়েছিল বাবা মায়ের থেকে কিছু লোকানো উচিত নয়, তাই জানিয়ে দিলাম। তাদের আদরের মেয়েকে কিভাবে মেরেছি, সিডকে কিভাবে মেরেছি। ভয় দেখিয়ে বলেছিলাম মুখ খুললে মিঠিকেও মেরে ফেলবো। অমনি ভয় পেয়ে গেল। মিঠিকে জড়িয়ে ধরে বলল তারা নাকি মিঠিকে বাঁচাবে।
একই সাথে আমার ভয় দেখানোর জন্য তারা মিঠিকে বলেছিল আমি ভালো, মা খারাপ। আর আমার ভয় দেখানোর জন্যই বোধহয় বাবা মা সুইসাইড করলেন। হয়তো বুঝে গিয়েছিলেন আমি সব কিছু করতে পারি। আর কিছু জানার আছে ইন্সপেক্টর বোস? কথাটা বলি অহনাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল অর্ণব। ইতিমধ্যেই ইন্সপেক্টর বোস আর কয়েকজন পুলিশ রুমের ভিতরে ঢুকলেন। অহনা রাগে উত্তেজিত হয়ে বলল, এইসব তাহলে আপনার নাটক ছিল? আমার কাছে আসা, বিশ্বাসের সুযোগ নেওয়া? অর্ণব চিৎকার করে বলল, নয়তো তোমার মুখোশটা টেনে বের করতাম কিভাবে? নাটক আমি না, তুমি করে গেছো। এমনকি মিঠিকেও ব্যবহার করেছো তোমার নোংরা খেলায়। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। না অর্ণব, আমি ওকে কোনোভাবে ব্যবহার করিনি। আমি ওকে ওর মায়ের থেকেও বেশি ভালোবেসেছি। অর্ণব আর কোনো কথা বলল না। অহনাও চুপ করে তাকিয়ে রইল অর্ণবের দিকে। অহনাকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলা হলো। আপনার চোখে জল কেন অর্ণব বাবু? অপরাধী ধরা পড়ল, আপনার তো খুশি হওয়ার কথা। অপরাধী এমনি এমনি তৈরি হয় না ইন্সপেক্টর বোস। তার জন্য দায়ী থাকে পরিবার, সমাজ, পরিস্থিতি। আর যদি ওর বাবা মাকে একটু বুঝতেন তাহলে হয়তো এটা হতো না। এক সন্তানের সাফল্যের সঙ্গে আর এক সন্তানের তুলনা করা কখনোই উচিত না। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আপনাকে বলতে বলেছিলাম যে আপনি পরকীয়াতে জড়িত ছিলেন, যাতে করে ওর মনে হয় আপনি ওকে বিশ্বাস করেন। আর এমন একটা বিশ্বাসের জায়গা তৈরি হোক যাতে অহনাও আপনাকে বিশ্বাস করতে শুরু করে। মনে আছে? এই জন্যই আমি আপনাকে একবার জিজ্ঞেস করেছিলাম আপনাদের সম্পর্কটা কেমন। হ্যাঁ, এখন সব বুঝতে পারছি। আপনি যখন বললেন এবার টার্গেট অহনা, আমার তখনও বিশ্বাস ছিল না যে ও এই কাজ করতে পারে। অনেক উপকার করলেন আমার। এই শহর ছেড়ে চলে গেলেও আশা করি আমাদের যোগাযোগ থাকবে। কোথায় যাবেন? এখান থেকে অনেক দূরে মিঠিকে নিয়ে চলে যাব। ও জানবে মায়ের মতন মাম্মামও আকাশের তারা হয়ে গেছে। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। অহনা অপরাধী ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে ও অসুস্থ। খেয়াল রাখবেন ওর। সকাল হতে অনেক দেরি। আজকের রাত নির্ঘুম কাটবে অর্ণবের। একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল। মিঠিরও অনেক প্রশ্ন থাকবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। মিঠি একদিন ঠিক বুঝতে পারবে মুখ ও মুখোশের পার্থক্য। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।